ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রা 2024-এর তৃতীয় পর্বের যে প্রশ্নগুলি আছে, আজকে তার 6 নম্বর স্কুল বীরভূম জেলা স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটির আজকে 1 দাগ এবং 2 দাগের অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং অঙ্কগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দেব। আর যারা চ্যানেলটিতে একদম নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করে দিই আজকের ভিডিও। 1 দাগের অঙ্ক আছে, দেখো, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। অর্থাৎ প্রশ্ন কেমন আছে সেই রকমভাবে উত্তর দিতে হবে। 1 দাগের 1 অঙ্ক, কোন সংখ্যার বর্গের বর্গ 16? তাহলে কোন সংখ্যার বর্গের আবার বর্গ সমান 16 হবে সেই সংখ্যাটি নির্ণয় করতে হবে। দেখো, যদি বলি কোনো সংখ্যার বর্গ 9, তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে সেই সংখ্যাটি 9-এর বর্গমূল করলে আমরা পেয়ে যাব। এইখানে বলা আছে কোন সংখ্যার বর্গের বর্গ, তাহলে সংখ্যাটি দুবার বর্গ করা হয়েছে। প্রথম যে সংখ্যাটি ছিল তার বর্গ, তার আবার বর্গ করা হয়েছে। তাহলে এখানে আমরা যে সংখ্যাটি দেওয়া আছে 16, তার বর্গমূল করলে প্রথমে যে সংখ্যাটি ছিল তার বর্গটি পাবো, তাই না? তাহলে সংখ্যাটির বর্গ সমান √16। 16-র বর্গমূল করলে আমরা জানি নামতাতে আছে বর্গমূলের 4 4 16, তাহলে 4। তাহলে সংখ্যাটির বর্গ 4, অতএব সংখ্যাটি সমান, এবার সংখ্যাটির বর্গ যদি 4 হয় তার আবার বর্গমূল করে দিলে সংখ্যাটি পেয়ে যাব √4 সমান 2। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। তারপর 1 দাগে 2 অঙ্ক দেখো, -1-এর চেয়ে ছোট একটি পূর্ণ সংখ্যা লেখো। তাহলে -1-এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা খুঁজতে হবে। দেখো, আমরা যদি সংখ্যা রেখাটি ভালোভাবে লক্ষ্য করি তাহলে কি এখানে জানি 0, +1, +2, +3, এই দিকে সব প্লাস প্লাস করে যাবে। এই দিকে -1, -2, -3, -4 আরও হয়ে যাবে। তাহলে 0-র পরে আছে +1, +2, +3। এই যে 0 আর 1-এর মাঝখানে আর কোনো পূর্ণ সংখ্যা নেই, এখানে ভগ্নাংশ আছে। আবার 1 এবং 2-এর মাঝখানে ভগ্নাংশ আছে। তাহলে 1-এর পরে পূর্ণ সংখ্যা 2, +1-এর পরে +2। একইভাবে তাহলে -1 এবং -2-এর মাঝখানে ভগ্নাংশ আছে এবং সেটি মাইনাসে। পূর্ণ সংখ্যা -1-এর পর পূর্ণ সংখ্যা -2। তাহলে এখান থেকে লিখে দেবো। এবার যেহেতু এখানে বলা আছে -1-এর চেয়ে ছোট, -1-এর চেয়ে ছোট আমরা জানি ছোট সবসময় বাম দিকে গেলে ছোট পাবো, কারণ 3-এর থেকে 2 ছোট, 2-এর থেকে 1, 1-এর থেকে 0, 0-এর থেকে -1, -1-এর থেকে -2। এভাবে যত এদিকে যাব বাম দিকে তত ছোট সংখ্যা পাবো। তাহলে -1-এর থেকে ছোট পূর্ণ সংখ্যা হলো -2। -1-এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা সমান -2, ঠিক আছে। তারপরে দেখো 1 দাগে 3 অঙ্ক, 1.5 গুণিত, এখানে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ ড্যাশ সমান 0.6। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নটি কত হবে আমাকে নির্ণয় করতে হবে।
তাহলে দেওয়া আছে দেখো 1.5 গুণিত ড্যাশ সমান 0.6। একটি সহজ উদাহরণ আগে বুঝে নিই। যেমন 3 গুণিত ড্যাশ আমি দিলাম, দিয়ে এখানে আমি বলে দিলাম 6, সহজেই দিলাম। তাহলে এখানটা আমরা খুব সহজে বসিয়ে দিতে পারবো 2, কারণ 3-এর নামতাটি তখন গুনবো কোথায় 6 হয়, অর্থাৎ 3 দুগুণে 6। নামতাটি গুনতি করার অর্থ 3 দিয়ে ভাগ করা, তাহলে 6 পেয়ে গেলাম। তাহলে এই দুটির গুণফল এটি দেওয়া আছে, তার মধ্যে একটি সংখ্যা দেওয়া নেই। তাহলে একটি সংখ্যা যদি দেওয়া থাকে, গুণফলটিকে একটি সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, যেটি এটি করেছি, তাহলে আমরা আরেকটি সংখ্যা পেয়ে যাব। এখানেও একই রকমভাবে করব, 0.6কে 1.5 দিয়ে ভাগ করব। দশমিকের পরে একটি অঙ্ক, এখানেও দশমিকের পরে একটি অঙ্ক উঠে গেল, তাহলে এখানে 6 আর এখানে 15। এইবার এইটিকে যদি ভাগ করতে যাই, দশমিক আমি দিয়ে ভাগ করে দিতে পারি, আবার কাটাকাটিও করতে পারি। যদি কাটাকাটি করি তাহলে 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 5 15 সমান 2-এর 5। এবার এটিকে ভাগ করে দিই, 5 দিয়ে 2কে ভাগ করলে দশমিক দিতে হবে, 0 দশমিকের আগে একটি 0 দিলাম, তাহলে এখানে 0 পেয়ে গেলাম দশমিকের জন্য। এবার 5 4-এ 20, তাহলে 0.4 পেয়ে গেলাম। তাহলে এখানটায় পেয়ে গেলাম 1.5 গুণিত 0.4, ড্যাশটা পেয়ে গেলাম বা জিজ্ঞাসা চিহ্নটা পেয়ে গেলাম, সমান 0.6। খুবই সহজ ব্যাপার, ঠিক আছে। তারপরে 1-এর দাগের 4-এর অঙ্ক, বর্গক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা কটি? প্রথমে জানতে হবে প্রতিসম রেখা কি, তারপর বর্গক্ষেত্রের প্রতিসম রেখা আমরা খুঁজে পেয়ে যাব। দেখো প্রতিসম রেখা কাকে বলে প্রথমে একটু বলি, যে কোনো একটি ছবিটিকে যদি একটি সরলরেখার সাপেক্ষে দুটি সমান ভাগে ভাগ করা যায় এবং দেখা যায় যে দুটি ভাগ বা ওই যে দুটি ভাগে ভাগ করলাম একটি সরলরেখা বরাবর, এই সরলরেখার সাপেক্ষে যদি দু ভাঁজ করা হয়, তাহলে এক ভাঁজ অপর ভাঁজের সাথে সম্পূর্ণরূপে মিলে যায়, তাহলে সেই সরলরেখাটিকে বলা হয় প্রতিসম রেখা। তাহলে যদি এখানে বর্গক্ষেত্র হয়, যেমন আমি একটি বর্গক্ষেত্র আঁকলাম, এইটি যদি বর্গক্ষেত্র হয়, মনে করছি ABCD, এটি একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের যদি আমি এই AB বাহু এবং CD বাহু জানি সমান, আবার AD বাহু BC বাহু তাও সমান, অর্থাৎ 4টি বাহুই সমান। আমি যদি এই দিকে একটি লাইন টানি সরলরেখা, তাহলে এই ভাঁজ কিন্তু সমান, একে অপরের সঙ্গে মিশে যাবে। একইভাবে যদি আমি এই সরলরেখার মাঝ বরাবর আরেকটি সরলরেখা টানি, তাহলেও কিন্তু এই দুটি ভাগ সমান হয়ে যাবে। আবার আমি যদি এই কর্ণ বরাবর একটি লাইন টেনে দিই, তাহলেও কিন্তু এই ভাঁজ সমান হয়ে যাবে। আবার যদি আমি এই বরাবর লাইন টেনে দিই, তাহলেও কিন্তু এইটি সমান হয়ে গেল, কারণ বর্গক্ষেত্রের 4টি বাহু সমান। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে বর্গক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা 1 2 3 4টি। বর্গক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা সমান 4টি। খুবই সহজভাবে পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে 1-এর দাগের 5-এর অঙ্ক দেখো, 10-এর 0.1% সমান কত? 10-এর অঙ্কের ভাষায় আমরা জানি এর অর্থ হলো গুণ, আবার পার্সেন্টের চিহ্ন যদি তুলতে যায় তাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10-এর 0.1%কে আমরা কিভাবে করব দেখে নাও, খুবই সহজ অঙ্ক। তাহলে দেখো 10-এর 0.1%, 10 গুণিত এই পার্সেন্ট চিহ্ন তুললে 100 দিয়ে ভাগ, 0.1/100। এবার এই 0.1 এইখানে দশমিক আছে 100-র পরে, তাহলে দশমিকের পরে একটি 0 দিয়ে দিলাম, তাহলে এই দশমিকের পরের অঙ্ক এখানেও দশমিকের পরের অঙ্ক সমান সমান হয়ে গেল, উঠে গেল। এরপর এই 0-র কোনো দাম নাই, কেটে দিলাম। এই 0 কাটাকাটি করে দিই, তাহলে কি পেয়ে গেলাম 1/100। 1/100কে যদি দশমিকে করে দিই, ভাগ করে দেখে নিই কী হচ্ছে।
এককে ভাগ করব 100 দিয়ে, প্রথমে দশমিক দিতে হবে, 0 পেলাম, দশমিকের আগে একটি 0 দিলাম, এরপর আরেকটি 0 দিয়ে আরও একটি 0 পেলাম, এইবার 100 হয়ে গেছে, তাহলে 1 দিলে 100 হয়ে গেল, 0.01। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 0.01। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। এরপর একের দিকে 6 অঙ্ক দেখো, বিকেল 4টেতে ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটার মাঝে কত ডিগ্রি কোণ তৈরি হয়, এইটি আমরা হিসেব করব। প্রথমে তাহলে একটি ঘড়ির ছবি এঁকে নিই। এখানে দেখো, এই ঘড়ির ছবিটিতে দেখছি বিকেল 4টা বাজছে, অর্থাৎ ঘন্টার কাঁটা, এটি ঘন্টার কাঁটা 4-এর ঘরে, মিনিটের কাঁটা 12-র ঘরে, তবেই তো 4টা বাজবে। এইবার এই যে বৃত্তাকার ঘড়িটি আমি এঁকেছি, এখানে বৃত্তের মাঝখানে আমরা জানি 360 ডিগ্রি কোণ হয়, তাহলে 360 ডিগ্রি কোণ হয়েছে। এই যে এখান থেকে 1 থেকে 12টি ঘর কাটা আছে, এগুলি কিন্তু প্রত্যেকটি সমান সমান, তাহলে একটি ঘরের জন্য 12 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাব কত, 30 ডিগ্রি কোণ। তাহলে 12 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, প্রত্যেকটি ঘরে কিন্তু 60 ডিগ্রি 30 ডিগ্রি করে কোণ উৎপন্ন হবে, কারণ একটি ঘর 12 থেকে 1 30 ডিগ্রি, আবার এখান থেকে 30 ডিগ্রি, এখান থেকে 30 ডিগ্রি, এখান থেকে 30 ডিগ্রি, তাহলে 4টি ঘরে মোট কোণ উৎপন্ন হয়ে যাবে 30 ডিগ্রি গুণিত 4 সমান 120 ডিগ্রি। তাহলে আমরা সহজেই পেয়ে গেলাম যে বিকেল 4টেতে ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটার মাঝে 120 ডিগ্রি কোণ তৈরি হবে, ঠিক আছে। খুবই সহজ অঙ্ক, ছবিটা আঁকলেই সুন্দর করে হিসাব হয়ে যাবে। তাহলে একের দাগের অঙ্কগুলি খুব সহজেই হয়ে গেল, তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। এরপর চলে যাব 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1-এর দাগে আছে কত মিনিটের 1/3 অংশ সমান 3 ঘন্টা। কিভাবে হিসেব করব দেখো, কত মিনিটের 1/3 অংশ সমান 3 ঘন্টা দেওয়া আছে। দেখো অঙ্কটি দেওয়া আছে কত মিনিটের 1/3 অংশ সমান 3 ঘন্টা, তাহলে কত মিনিটের যে মিনিটটি ছিল তার সঙ্গে 1/3 গুণ করে পেয়েছি 3 ঘন্টা, কারণ কত মিনিট যদি থাকে 500 মিনিট, 200 মিনিট, 1000 মিনিট, এর 1/3 সমান গুণ করতে হয়, এর অর্থ গুণ। তাহলে কোনো একটি সংখ্যা যত মিনিট ছিল তার সাথে 1/3 গুণ করে আমরা 3 ঘন্টা পেয়েছি। তাহলে 3 ঘন্টাকে প্রথমে মিনিট যদি করে দিই কত পাবো, 3 ঘন্টা সমান হয়ে যাবে 3 গুণিত 60 মিনিট সমান 180 মিনিট। এবার এইখানে হিসাব করছিলাম যে এর সাথে এটি গুণ করে আমরা পেয়েছি 3 ঘন্টা সমান 180 মিনিট। তাহলে একটি সংখ্যা দেওয়া আছে সেটি 1/3, আরেকটি সংখ্যা দেওয়া নেই, তাদের গুণফলটি দেওয়া আছে 180। তাহলে সংখ্যাটি কত ছিল, সেই আবার 180কে 1/3 দিয়ে ভাগ করব এখানে, তাহলেই পেয়ে যাব। তাহলে 180কে যদি 1/3 দিয়ে ভাগ করি কত পাবো, 180 গুণিত এটা উল্টে যাবে 3-এর 1 সমান হয়ে গেল 180 গুণিত 3 মিনিট সমান 3 18 54 540 মিনিট। তাহলে পেয়ে গেলাম অতএব 540 মিনিটের 1/3 অংশ সমান 3 ঘন্টা। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক।
তারপরে 2 এর দাগে 2 এর অঙ্ক, ভাগ পদ্ধতিতে বর্গমূল করো 961। তাহলে 961কে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে। ভাগ পদ্ধতি বর্গমূল করতে গেলে প্রথমে আমরা জানি ডান দিকে একটি দাগ দিলাম, ডান দিক থেকে জোড়া জোড়া দাগ দেব। প্রথম জোড়া ডান দিক থেকে 61, তারপরে জোড়া শুধু 9, যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে 9ই একটি জোড়া। এইবার বর্গমূলের একটি যে নামতা আছে আমরা জানি, 1 একে 1, 2 দুগুণে 4, 3 তিরিকে 9। এইভাবে প্রথম যে জোড়াটি আছে সেখানে এদের সংখ্যাটি বসাতে হবে, কোনটি যেন এর থেকে বেশি না হয়। যদি সমান হয়ে যায় তাহলে সেখানেই থেমে যেতে হবে, যদি সমান না হয় তাহলে যেখানে বেশি সেখানে থেমে যেতে হবে। তাহলে 1 একে 1, 2 দুগুণে 4, 3 তিরিকে 9। তাহলে 3 3-এ 9, এই যে পেয়ে গেছি, মিলে গেছে। তাহলে এখানে একটি 3 দিতে হবে আর 9টি দিতে হবে এইখানে। এবার বিয়োগ করতে হবে, 9 9 মিলে গেলে 0। এইখানে যে সংখ্যা আছে তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হয় এবং তার ডান দিকটি খালি রাখতে হয়, কারণ এখানে পাশে 1 বসালে 1 দিয়ে গুণ করব, 2 বসালে 2 দিয়ে গুণ করব, এইভাবে করতে হয়। এবার কত দূর পর্যন্ত গুণ করব, প্রথমে এটি বিয়োগ করে লিখতে হবে। বিয়োগ করলে 0, তাহলে পরের জোড়া নামাতে হবে। এবার 6-এর পাশে 1 বসাচ্ছি, 1 দিয়ে গুণ করলাম, মিলে গেছে 61। তাহলে আর গুণ করার দরকার নাই, না মিললে তারপর করতাম। তাহলে এখানে 61, এই 1 এইখানে হলো, বর্গমূল হয়ে গেল 31। অতএব নির্ণেয় বর্গমূল সমান 31। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। তারপরে 2 এর দাগে 3 এর অঙ্ক, 1 এর 4 1 ডবল এটাকে সমানুপাতের চিহ্ন বলা হয়, a:16। এখানে এর মান কত? এইখানে এর মান বের করতে গেলে একটি সূত্র আছে আমরা জানি, সেই সূত্র থেকে বের করব। এটি যদি প্রথম পদ, এটি দ্বিতীয় পদ, এটি তৃতীয় পদ, এটি চতুর্থ পদ, তাহলে এখানে তৃতীয় পদটি হিসেব করতে হবে। তৃতীয় পদ হিসেব করার একটি সূত্র আছে, সেটি হচ্ছে তৃতীয় পদ বের করতে গেলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ ভাজিত দ্বিতীয় পদ। আবার দ্বিতীয় পদ বের করতে গেলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ ভাজিত তৃতীয় পদ। এখানে যেহেতু তৃতীয় পদটি বের করতে হবে, তাহলে তৃতীয় পদ সমান লিখে দেব প্রথম পদ গুণিত চতুর্থ পদ ভাজিত দ্বিতীয় পদ। তাহলে হিসাব করলেই পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব a সমান 1 এর 4 গুণিত 16 ভাজিত 1। তাহলে ভাজিতটি গুণিত করে দিই, তাহলে হয়ে যাবে 1 এর 4 গুণিত 16 গুণিত 1, 4 4 16 সমান হয়ে গেল 4। তাহলে a সমান, অতএব a সমান পেয়ে গেলাম 4। খুবই সহজ অঙ্ক। তারপরে 2 এর দাগে 4 এর অঙ্ক, 15 টাকা ও 1.50 টাকাকে অনুপাতে প্রকাশ করে তার ব্যস্তানুপাতটি লেখো। তাহলে প্রথমে 15 টাকা ও 1.50 টাকাকে অনুপাতে প্রকাশ করব, তারপর তার ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত আমরা জানি, যে কোনো অনুপাতের ব্যস্তানুপাত পূর্বপদটি উত্তরপদ হয়ে যায় এবং উত্তরপদটি পূর্বপদ হয়ে যায়। এটি লিখে দিলেই হয়। এটি হচ্ছে ব্যস্তানুপাত লেখা। ব্যস্তানুপাত যদি তৈরি করতে বলে তখন তার আলাদা পদ্ধতি আছে। এখানে যেহেতু ব্যস্তানুপাতটি লিখতে বলেছে, শুধু লিখে দিলেই হবে। তাহলে প্রথমে অনুপাতটি লিখি। 15 টাকা ও 1.50 টাকার অনুপাত সমান আমরা কি পাবো? 15:1.50। ইজটু কথাটির অর্থ ভাগ, আমি তাকে ভগ্নাংশ করে লিখতে পারি 15/1.50। এবার দশমিকটি যদি তুলি, এখানে দশমিকের পর 0 দুটি দিয়ে দিলাম, দশমিক উঠে গেল। এই 0 এখন কেটে দিলাম। এবার 15 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, এখানে 15 15, এখানে 10 সমান হয়ে গেল 10:1। অতএব 10:1 এর ব্যস্তানুপাত যদি আমরা লিখে দিই তাহলে কি পাবো? ব্যস্তানুপাতটি হলো 1:10। তাহলে যে
অঙ্কটি করতে বলেছিল 15 টাকা ও 1.50 টাকার অনুপাত, তার আবার ব্যস্তানুপাত হয়ে গেল 1:10। খুবই সহজ অঙ্ক। তারপরে 2 দাগের 5 অঙ্ক দেখো, √5 ইন্টু √16 যুক্ত √81 এর মান কত? এটি সরল করতে হবে। দেখো কিভাবে করছি। তাহলে প্রথমে √টি পুরোটির আছে, তারপরেরটি এই দুটির আছে, তারপরেরটি শুধুমাত্র 81। তাহলে প্রথম এই বর্গমূলটির মান নির্ণয় করব। তাহলে √5 গুণিত √16 যুক্ত 81 বর্গমূল করলে আমরা পেয়ে যাব, নামতাতেই আছে 9 9 81, তাহলে 9 পেয়ে গেলাম। সমান আবার √5 গুণিত √, এই দুটি যোগ করব, 16 9 25 সমান √5 গুণিত এই 25-এর বর্গমূল করে দিলে আমরা পেয়ে যাব 5। 5 গুণিত 5 তার বর্গমূল করলে খুব সহজেই পেয়ে গেলাম 5। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।